আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা কুদরত এলাহি পনির বনাম বাংলাদেশ, এই মামলার দুইটি ভার্সন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশনের, তারপরে আপিলেট ডিভিশন এই ক্ষেত্রে কি বলেছে এটা নিয়ে আলোচনা করব। মামলাটি অ্যাটলিস্ট দুইটা ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট পড়ার ক্ষেত্রে। একটি হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা আছে রাষ্ট্রের পরিচালনার যে মূলনীতিগুলো, এগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ অবজারভেশন আমরা দেখবো যে এই কেসে বলা আছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, বিশেষ করে অনুচ্ছেদ 59 এবং 60, এই দুটো অনুচ্ছেদ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ভবিষ্যতে হয়তো এই কেসটি নিয়ে আর অনেক বিস্তারিত আলোচনা হবে, কারণ সোশিও ইকোনমিক যে রাইট গুলো আছে, তো এগুলো আসলে এনফোর্স করা হবে কিনা এটা নিয়ে অনেক ডিবেটের জন্ম আশা করি হয়তো বা সামনে আসবে। তো শুরুতেই যদি আমরা হাইকোর্ট ডিভিশনের আলোচনা করি, যে হাইকোর্ট ডিভিশনের ফ্যাক্টস গুলো কি ছিল। তো এখানে আপিলেট ডিভিশনে আমরা দেখবো যে প্রথমে একটা যে উপজেলা পরিষদ যে অর্ডিন্যান্স যেটা ছিল 1991 সালের, এই অর্ডিন্যান্সটাকে যখন বাতিল করে দেয়, তো তখন এই অধ্যাদেশটার নাম ছিল লোকাল গভর্নমেন্ট উপজেলা পরিষদ অ্যান্ড উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন রিপিল অর্ডিন্যান্স যেটা ছিল। তো এটার মাধ্যমে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন যেটা আছে এটাকে বাতিল করে দেওয়া হয়। তো এই অধ্যাদেশটি মানে কার্যকর হওয়ার কারণে যেটা হলো, বাতিল করে দেওয়ার কারণে একটা হচ্ছে যে 1982 সালের যে উপজেলা পরিষদ আইন যেটা আছে ওটা বাতিল হয়ে যায়। নির্বাচিত উপজেলা পরিষদ যেগুলো আছে এগুলো বিলুপ্ত হয়ে যায়। এছাড়া হচ্ছে যে তাদের যে সব সম্পদ ক্ষমতা এবং দায়িত্ব, এগুলো সবগুলো আমরা দেখবো যে গভর্নমেন্টের কাছে চলে যায়। তো এই ক্ষেত্রে পিটিশনার যারা ছিল, পিটিশনারের কিছু ক্লেম ছিল। তো এখন পিটিশনাররা যেহেতু ওনারা ইলেক্টেড হয়েছিলেন কিছুদিন আগেই, তো ওনাদের যে যে 5 বছরের যে মেয়াদ ছিল এটা শেষ হওয়ার আগে ওনাদের মেয়াদটা বাতিল হয়ে যায়। তো ওনারা কিছু মূল যুক্তি তুলে ধরেন। তো ফার্স্ট যুক্তি ওনারা দেন আল্ট্রা ভায়ার্স। আল্ট্রা ভায়ার্স মানে হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে ক্ষমতার বাইরে, অতি ক্ষমতা। যে আপনার একটা লিমিট ছিল পাওয়ারের, ওটার বাইরে যে ক্ষমতা এক্সারসাইজ করছেন এটা আল্ট্রা ভায়ার্স। তো এই যে অর্ডিন্যান্স যেটা পাশ করা হয়েছিল, ওনারা বলছিলেন প্রেসিডেন্টের ক্ষমতা ছিল না, এটা আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক। আরেকটা জিনিস ওনারা বলেছিল প্রসিডিউরাল চ্যালেঞ্জ। তো আপনারা জানেন একটা আইন পাশ করার ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিসই আছে, ওটার সাবস্টেন্টিভ কোয়ালিটিও এনশিওর করতে হয়, সাথে সাথে যে পদ্ধতিগত আছে সব সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা আইন পাশের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। ওই নির্দিষ্ট পদ্ধতি পালন না করলে ওটা ভ্যালিড হবে না। তো এই যে ইমিডিয়েট অ্যাকশন, সাধারণত অর্ডিন্যান্স পাশের ক্ষেত্রে যে একটা অবিলম্বে পদক্ষেপ নেওয়ার যেটা প্রয়োজন এটা থাকতে হয়। তো ওনারা বললেন যে এই যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার যে আলটিমেটলি কন্ডিশনটা এটা ফুলফিল আপ হয় নাই। তো এটা ছিল আরেকটা গ্রাউন্ড। আর আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ ভায়োলেশন। তো প্রসিডিউরালের পর ওনারা বললেন যে সাংবিধানিক অনেকগুলো অনুচ্ছেদ আছে যেগুলোকে এটা লঙ্ঘন করেছে। তো কি কি অনুচ্ছেদ? 7, 9, 11, 59 এবং 60। তো কি কি এখানে বলা যেতে পারে? যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি যেটা আছে, সংবিধানের যে প্রাধান্য এটা। তারপর হচ্ছে 9, আপনারা জানেন ওই সময় 9টা একটু ভিন্ন ছিল তখন ওইখানে জাতীয়তাবাদের ওইখানে। তো প্লাস 11 যেটা আছে আপনারা জানেন এখানে ডেমোক্রেসির কথা বলা আছে, লোকাল গভর্নেন্সের কথা বলা আছে। এছাড়া স্থানীয় প্রশাসন সম্পর্কে 59 এবং 60-এ বলা আছে। তো ওনারা বললেন যে এই ব্যাপারগুলো এগুলা ভায়োলেট হয়েছে। এর জবাবে সরকার যেটা বলে, সরকার বলে যে এই যে উপজেলা পরিষদ এগুলো অর্থনৈতিকভাবে অকার্যকর ছিল। তো এখানে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আর্থিক অবস্থাপনা ছিল, যার কারণে এটা খুব লাভবান ছিল না। যে আলটিমেটলি আমরা দেখবো যে এই কারণেই কিন্তু সরকার ওই সময় চেয়েছিল যে না, এটাকে একটা পুনর্ব্যবস্থাপনা করা হোক, রিঅর্গানাইজেশন করা হোক। তো তারপরে প্রেসিডেন্টের অবলম্বে পদক্ষেপ নেওয়ার যে ব্যাপারটা এটা সঠিক ছিল। আপনারা জানেন যে এই ক্ষেত্রে সাধারণত প্রেসিডেন্টের সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনটাই দেখা হয়। এছাড়া আলটিমেটলি উপজেলা পরিষদ যেগুলো আছে লোকাল গভর্নমেন্টের আন্ডারে যদি পড়তে হয় 59 এবং 60-এর আন্ডারে, তো এটাই আমরা দেখবো এই মামলার রেশিওটা হচ্ছে মেইনলি 59 এবং 60 নিয়ে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়, আপনারা 152 পড়লে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের সংজ্ঞা দেওয়া আছে ওইখানে। ডিস্ট্রিক্ট সহ অন্যান্য ডিক্লেয়ার যে পার্ট গুলো ওগুলাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। তো আলটিমেটলি উপজেলা পরিষদ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটই ছিল না, যার কারণে 59 60-কে ভায়োলেট করবে এটা বলা যাবে না। আর সর্বশেষ আরেকটা যেটা আছে সবচেয়ে ডিসকাসড পার্ট এই মামলার, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা আছে এগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল না। কারণ সংবিধানের 8 দফা 2-এ বলা আছে যে কি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এগুলোকে আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। তো এই যে ওনারা যে চ্যালেঞ্জ করলেন 9 আর 11, এই দুটো আর্টিকেল তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে পড়ে। তো এই দুটা তো আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। তো রাষ্ট্র পরিচালনার নীতিগুলো আমরা বলবৎ করবো না। এরপরে হাইকোর্ট ডিভিশন আসলে এই মামলায় কি কি সিদ্ধান্ত দিল। তো হাইকোর্ট ডিভিশন আমরা দেখবো যে ওনারা প্রথমেই কি ইস্যু ফ্রেম করেছেন। তো প্রথমে বলছেন যে আলটিমেটলি ভায়ার্স অফ দ্য অর্ডিন্যান্স, যে এই আদেশ যেটা ছিল, অধ্যাদেশ যেটা ছিল, এটার বৈধতাটা কি, সাংবিধানিক লঙ্ঘন, যে আসলে কি এই যে অনুচ্ছেদ গুলোকে লঙ্ঘন করেছে কিনা। এরপরে প্রেসিডেন্টের ক্ষমতা, আলটিমেটলি প্রেসিডেন্টের যে ক্ষমতা আছে, এই যে উনি যে স্যাটিসফ্যাকশনটা, এটা কি আদালতের মাধ্যমে মানে বিচারযোগ্য কিনা। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, যে উপজেলা পরিষদ কি আসলে অনুচ্ছেদ 59 এবং 60-এর আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের মধ্যে পড়বে কিনা।
আর আরেকটা হচ্ছে মূলনীতির এপিএসপির এনফোর্সেবিলিটি নিয়ে, যে এই যে মূলনীতিগুলো আছে সংবিধানের দ্বিতীয় ভাগের নীতিগুলো কি আইন দ্বারা লঙ্ঘন করা হলে এগুলা কি বাতিল করা যাবে? তার মানে এই যে উপজেলা পরিষদ আমি বিলোপ করে দিলাম, এটার মাধ্যমে কি আমি অনুচ্ছেদে 11-র যে গণতন্ত্র কিংবা লোকাল গভর্নমেন্টস এগুলাকে যদি আমি শেষ পর্যন্ত ধরলাম আমি ভঙ্গ করেছি, এটাকে কি আদালত বলবৎ করতে পারবে, বলতে পারবে যে আনকনস্টিটিউশনাল? যেমন আপনারা জানেন সংবিধানের 7-এর 2 এবং 26 অনুযায়ী 26 দেখতে পারবো যে সাপোজ ডিক্লারেশন অফ ইনকম্পেটিবিলিটি, যে সংবিধানের সাথে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় ওই জিনিসগুলোকে বাতিল ঘোষণা করতে পারে। তো আলটিমেটলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে কি আহ এরকম কিছু করা যাবে কিনা, যদিও 8-এর 2-তে বলা আছে কি যে না এরকম এনফোর্সিবল ডাইরেক্ট এনফোর্সমেন্ট সম্ভব না। তো আলটিমেটলি আমরা দেখবো হাইকোর্ট ডিভিশন আপিলেট ডিভিশন ডিসিশনটা সেমই থাকে, ইভেন রেশিওটা সেম থাকে। মেইন ডিসকাশনটা হয় আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে নিয়ে, যে রুলসটা ডিসকাস মানে ডিসচার্জ হয়ে যায়। আপনারা জানেন যে হাইকোর্ট ডিভিশন সাধারণত প্রথমে যদি ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করা হয়, ওনারা একটা রুল নিসি অ্যাপ্লাই করে, তো ওই রুলটাকে ডিসচার্জ করে দেয় যদি আলটিমেটলি ওটাকে কোনো রেমেডি পাওয়ার মতো না হয়। তো রিপিলিং অর্ডিন্যান্স যেটা ছিল, যেটা হচ্ছে 1982 সালের যে উপজেলা পরিষদ গঠন করছিল, যেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল, ওটাকে আপহেল্ড করলো। তো ওনারা কি কি বললেন, হাইকোর্ট বললেন আইনের যে কনস্টিটিউশনালি ওনারা বললেন আসলে কোনো ইনকনসিস্টেন্সি নাই। তো লেজিসলেচার মে অ্যাবলিশ নন ভায়াবল লোকাল গভর্নমেন্ট সিস্টেম, যে সাপোজ স্থানীয় শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা যেহেতু অকার্যকর, এটা বাতিল করার ক্ষমতা আইনসভার আছে, কারণ সংবিধানের অনুযায়ী আইন তৈরির ক্ষমতা তো তারই। আর যেহেতু সে যেমন আমি জেনারেল ক্লজ অ্যাক্ট যখন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কারো যদি পাওয়ার টু ক্রিয়েট ইনক্লুডস পাওয়ার টু ডিস্ট্রয়, যে সেকশন 21-এ বলা আছে, কিংবা সেকশন 16-এ বলা আছে পাওয়ার টু অ্যাপয়েন্ট ইনক্লুডস পাওয়ার টু ডিসমিসাল। তার মানে আপনার যদি একটা জিনিস করার ক্ষমতা থাকে ওটা আনডু করার ক্ষমতা আপনার থাকে। তো আলটিমেটলি সরকারের যদি লোকাল গভর্নমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা থাকে, রিঅর্গানাইজেশন করার ক্ষমতাও তার আছে। তো ল মেকিং কম্পিটেন্সি তো অবভিয়াসলি পার্লামেন্টের আছে। প্রেসিডেন্সিয়াল পাওয়ার, যে এই যে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার যে ক্ষমতা, এটা হচ্ছে প্রেসিডেন্টের একটা সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, যে ব্যক্তিগত সন্তুষ্টির উপর নির্ভর করবে। তো এটার সিদ্ধান্তর যৌক্তিকতা জেনারেলি আদালত বিচার করবে না। তো এটা হচ্ছে আদালতের জুরিসডিকশনের বাইরে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট নিয়ে যেটা বললো, যে 152-তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের দেওয়া আছে, তো ওইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের যে সংজ্ঞাটা আছে তার মধ্যে আসলে উপজেলা পড়ে না, কারণ ওইখানে এক্সপ্লিসিটলি বলে দেওয়া আছে যে ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যেগুলোকে ইনক্লুড করা হবে। তো উপজেলা কে ওইরকম কোনো ডিক্লারেশন দেওয়া হয় নাই। আর আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে বলা হয়েছে যে না এগুলা আদালত, যে দ্বিতীয় ভাগের যে মূলনীতি, এগুলো সরাসরি ডাইরেক্ট এনফোর্সমেন্ট করার সুযোগ নাই জুডিশিয়ারির মাধ্যমে। তো এই ক্ষেত্রে সবচেয়ে হাইকোর্ট ডিভিশনের দুইজন জাস্টিস ছিলেন, জাস্টিস আব্দুল জলিল এবং জাস্টিস নাইমুদ্দিন আহমেদ। তো মূলত জাস্টিস নাইমুদ্দিন আহমেদ যিনি আছেন, ওনার জাজমেন্টটা নিয়েই সবচেয়ে বেশি কথা হয়। সামনে হয়তো আরো ডিবেট হবে। তো উনি এখানে তিনটা ভাগ করেছিলেন, একটা হাইপোথেটিক্যাল ডিসকাশন, ডিসিশন কিন্তু দিয়ে দিলেন যে রুলস ডিসচার্জ, কিন্তু উনি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে কিছু হাইপোথেটিক্যাল কথাবার্তা বলেছিলেন। তো এখানে একটা ডক্ট্রিনও আমরা দেখবো, ডক্ট্রিন অফ একাডেমিক কোশ্চেন। তো এখানে প্রথমে উনি বললেন, আচ্ছা তিনটা পরিস্থিতি উনি ভাগ করছেন। একটা হচ্ছে নন ইমপ্লিমেন্টেশন, যে মনে করেন যে অবাস্তবায়ন, যে আদালত সরকারকে কোনো মূল নীতি বাস্তবায়ন করতে বাধ্য করতে পারে না। যে সাপোজ ফ্রি এডুকেশন কোন স্টেজ পর্যন্ত দেওয়া হবে, এটা হচ্ছে আলটিমেটলি সরকারের ডিসক্রিপশন। তো সরকার যতটুকু দিবে, সরকার ডিরেকশন দিয়ে বলবে না যে আপনি দেন। কিংবা হচ্ছে মনে করেন যে অন্যান্য একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্ষেত্রে যেগুলো হোক, যে কৃষক শ্রমিকের মুক্তি, এখন কৃষক শ্রমিকের মুক্তির জন্য কি করবে এটা সরকারের নিজের ডিসক্রিপশন। অন্যদিকে আবার আরেকটা সিচুয়েশন বললেন, যে উনি বললেন যদি এমন হয় নন কনফর্মিটি, অসামঞ্জস্য, যে আলটিমেটলি কোন মূলনীতি উনি মেনে চলতেছে নাকি চলতেছে না, এই ক্ষেত্রে বাধ্য করতে পারবে না। তার মানে এটা হচ্ছে পজিটিভ, যে পজিটিভলি কিছু করতে বলতে পারবে না, যে আপনি পজিটিভ একটা অ্যাকশন নেন এটা সরকারকে বলতে পারে না। উনি থার্ড যে সিচুয়েশনটা কল্পনা করলেন এটাকে বলা হয় নেগেটিভ এনফোর্সমেন্ট, যে আপনারা জানেন যে এখানে সরকারের কিছু করতে হবে, আর অন্যদিকে সরকারের আলটিমেটলি বিরত থাকার যে দায়িত্ব, এটাকে আমরা বলবো নেগেটিভ এনফোর্সমেন্ট। তো নেগেটিভ এনফোর্সমেন্টের ক্ষেত্রে উনি বললেন যে এই যে ক্লিয়ার বা ডাইরেক্ট ভায়োলেশন এমন যদি হয়, যে লেজিসলেচার অ্যাক্টস অ্যাজ ফ্ল্যাগ্রেন্ট কন্ট্রাভেনশন অফ এপিএসপি, একদম সরাসরি এবং প্রকাশ্যভাবে যদি কোনো মূলনীতি ভঙ্গ করে, যে সাপোজ আপনি শিক্ষা দিতে পারতেছেন না কিন্তু কালকে হচ্ছে সামহাও একটা আইন পাশ করে বললো যে শিক্ষার অধিকার আজকে থেকে বিলুপ্ত, তো তখন আসলে মানে কোর্টের দায়িত্ব কি হবে? তো নাইমুদ্দিন আহমেদ উনি বললেন যে না, এই যে তৃতীয় যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে কোর্ট কিছু করতে পারে। কোর্ট তখন মানে কোন সিচুয়েশন কোনটার মাধ্যমে করবে? উনি বললেন তখন আর্টিকেল 7(2). 7(2) কেমনে? 8(2) তে বলে দিয়েছে ডাইরেক্ট এনফোর্সমেন্ট করা যাবে না, কিন্তু উনি বললেন 7(2) তে বলা আছে যে সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক কোনো কিছু হয়
তাহলে ওই জিনিসকে আমি অসাংবিধানিক ঘোষণা করতে দিব, পারবো। তো উনি বললেন যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো তো আলটিমেটলি সংবিধানের অংশই, কারণ সংবিধানের মধ্যে এগুলা বলা আছে। তো তার মানে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস এর সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে আমি ওটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারবো। উনি বললেন এ ক্লিয়ার ভায়োলেশন অফ ডিরেক্টিভস মাইট মেক এ ল আনকনস্টিটিউশনাল। তার মানে যদি এই যে একদম কোনো কিছু স্পষ্টভাবেই মূলনীতিগুলোকে লঙ্ঘন করে, তাহলে আমি 7-2 অনুযায়ী বাতিল করতে পারবো, যদিও 8-2 বলে দিছে আমি ডাইরেক্ট এনফোর্স করতে পারবো না। তো আপনারা জানেন একটা মামলায় দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে রেশিও ডেসিডেন্টি, একটা হচ্ছে অবিটার ডিক্টা। তো মূলত রেশিও ডেসিডেন্টিটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের যে পোর্শনটা আমরা আগে ডিসকাস করে আসছি এটা। তো এটা মূলত ছিল ওনার অবিটার ডিক্টা, যে উনি এটা নিজে থেকেই একদম হাইপোথেটিক্যালি নিজে থেকে ডিসকাস করেছিলেন। তো এখানে জাস্ট আমরা দেখবো। তারপরে উনি বললেন যে এই যে সাপোজ 8-2 আর 7-2, 8-2-তে এখন মনে হচ্ছে যে 8-2 আর 7-2 এর মধ্যে একটা কনফ্লিক্ট আছে। তুমি বললেন যে না, আসলে এই দুইটার মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, এই দুইটাকে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন দিতে হবে, যে কি সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাখ্যা আমরা দিব। সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা কিরকম, যে কোর্ট ক্যান নট কম্পেল, কোর্ট পজিটিভলি, এই যে পজিটিভ এনফোর্সমেন্ট কোর্ট করবে না, ক্যান নট কমপ্লেন্ট ইমপ্লিমেন্টেশন, বাট লেজিসলেটর ক্যান নট ইনঅ্যাক্ট লস ইন ফ্ল্যাগ্রেন্ট কন্ট্রাভেনশন, যে একদম সরাসরি প্রকাশ্য যে ভায়োলেশন, এটাও করা যাবে না। তার মানে 7-2 এর মাধ্যমে আমি 8-2 এর যে এফেক্ট, এটাকে বাতিল করতেছি না, কিন্তু আলটিমেটলি আমি নেগেটিভ এনফোর্সমেন্ট করতেছি, যে আমি আপনাকে ভঙ্গ করতে দিব না। তো এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু একটা বৈপ্লবিক ধারণা ছিল। শেষ পর্যন্ত আমরা দিব আপিল ডিভিশন এটাকে অনেক ক্রিটিসিজম করেছে। তো কিন্তু এই যে আমাদের সোশিও ইকোনমিক রাইটস গুলা, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে যে স্বাধীনতার 50 বছর পরেও কি আমরা এই যে আমাদের কি ওই অর্থনৈতিক সোর্স নাই যার মাধ্যমে আমরা এনফোর্স করব। তো এটা নিয়ে আমরা আপিলেট ডিভিশন এখন যাব। তো আপিলেট ডিভিশন এখানে কি বললো আমরা যদি দেখি। আচ্ছা, তো আপিলেট ডিভিশনে অনেক অথর ছিলেন। তো সর্বপ্রথম ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন। তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিলটা হয়, এটা কিন্তু শেষ পর্যন্ত আপিল বিভাগও খারিজ করে দেয়। তো আপিলেট ডিভিশনের মামলায় আমরা দেখবো রায়ের ক্ষেত্রে চূড়ান্ত, তবে আপিলেট ডিভিশন এখানে কিছু ডিসিশন দেয়। তো ওনাদের রেশিও ডিসিডেন্টের যে পার্টটা ছিল, মেইন ডিসিশনটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট না, এই ডিসিশনটা সেমি ছিল। বাট ওনারা রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এগুলো নিয়ে ওনারা কিছু স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন। ওনারা স্পষ্ট করে শাহাবুদ্দিন আহমেদ বলেন যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এগুলা বিচারিকভাবে বলবৎযোগ্য না। এর কারণ হিসেবে উনি বলেন যে এই যে যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে মূলত যে প্র্যাগম্যাটিক নেচার, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর পিপলস প্রোগ্রাম ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, যে জনবান্ধব কর্মসূচি, যে আর্থসামাজিক উন্নয়নগুলো রাষ্ট্র শেষ পর্যন্ত কি করবে, এটা আস্তে আস্তে রাষ্ট্র দেখবে। গ্রাজুয়াল ইমপ্লিমেন্টেশন, যে এগুলো রাতারাতি করা বাস্তবায়ন করা সম্ভব না, ধীরে ধীরে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে রিসোর্স ডিপেন্ডেন্সি, যে এগুলোর জন্য আসলে রাষ্ট্রের সম্পদের এবং দক্ষতার প্রয়োজন। আসলে ওই দক্ষতা এবং সম্পদ আছে কিনা এটা স্টেট দেখবে। হোয়েদার দিস প্রি রিকুইজিটস, এই যে পূর্ব শর্ত যেগুলো আছে, এগুলো আসলে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের এখতিয়ার, আদালত এখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। তো শেষ পর্যন্ত ওনারা আরেকটা জিনিস বললেন যে কোর্ট ডিসপোজ উইদাউট এনফোর্সিং এপিএসপি। ওনারা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে আর বাস্তবায়ন করে নাই। তো আর আরেকটা মেইন কারণ এটাও ছিল যে উপজেলা পরিষদ গুলো কিন্তু লোকাল গভর্নমেন্ট যেটা আছে, ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের সংজ্ঞায় আসে না। তো এই যে এপিএসপি ভায়োলেশনের যে আলটিমেটলি কনসেপ্টটা, এটা আসেই না শেষ পর্যন্ত। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট হচ্ছে জাস্টিস মুস্তফা কামালের, আমরা দেখবো। তো উনি হচ্ছে, আচ্ছা, উনি বললেন যে এই যে 7-2 আর 8-2 নিয়ে যে একটা কনফিউশন ক্রিয়েট হইলো, এটার অ্যান্সার উনি দিতে চাইছেন যে 7-2-তে বলছেন প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন। আপনারা যদি ব্যারাকটা দেখেন, তো ওইখানে উনি বললেন যে আসলে লস এখানে 7-2-তে যদি আমরা কোনো কিছুকে শেষ পর্যন্ত সংবিধানের আইনের যে অংশ, যে সংবিধানের উনি বলছেন যে প্রিন্সিপালস আর নট লস। তো প্রিন্সিপালস গুলো যেহেতু আইন না, তো সংবিধানের আইনি যে পোর্শন গুলো আছে, ওগুলোর সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে হচ্ছে আমি কোনো কিছুকে এনফোর্স, আলটিমেটলি ওইগুলোকে অসাংবিধানিক ঘোষণা করতে পারবো। কিন্তু এই যে মূলনীতি লঙ্ঘন করে কোনো আইন তৈরি করলে, ওটার প্রতিকার আদালতের মাধ্যমে করা যাবে না। এটার প্রতিকার উনি কি করবেন, উনি বললেন যে এটার প্রতিকার হচ্ছে অন্যান্য প্রতিকার আছে। উনি একটা সুন্দর একটা কথা বলছিলেন, যে যদি হোয়াট ডাজ পাবলিক ওপিনিয়ন পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইলেকশন ডু ইফ পার্লামেন্ট গোস বার্সাক। সাপোজ পার্লামেন্ট অনেক এক্সেসিভ কোনো কাজ করতেছে, পাগলের মতো কোনো কাজ করতেছে, তাহলে জুডিশিয়ারি কি এন্ড অফ দ্য টানেলের লাইট, যে সর্বশেষ আশ্রয়স্থল? উনি বললেন না, এই যে জনমত আছে, রাজনৈতিক দল আছে, নির্বাচনের মাধ্যমে এটাই, ওটার মাধ্যমে করতে হবে। হাইকোর্ট ডিভিশন আসলে কিংবা কোর্ট সবসময় একদম প্যানাসিয়া দিতে পারে না, সকল ক্ষেত্রে রেমেডি দিতে পারবে না। তো এই ক্ষেত্রে আপিলেট ডিভিশনে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্টিস এডি এম আফজাল। উনি হচ্ছে জুডিশিয়াল রেসিস্ট্যান্টের একটা কথা বলেছেন। উনি এই যে হাইকোর্ট ডিভিশনের যে ইটা, এখানে দুইটা ডক্ট্রিন আমরা দেখবো, একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ফ্যাক্টস আর একটা হচ্ছে একাডেমিক কোয়েশ্চেন।
উনি বলছেন এই যে একাডেমিক কোশ্চেন কিংবা হাইপোথেটিক্যাল ফ্যাক্টর, কারণ আলটিমেটলি যে ডিসিশন ওটা নেওয়ার জন্য এই যে জাস্টিস নাইমুদ্দিন আহমেদ নিজে থেকে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর যে ডিসকাশনটা করছেন, এটা করার দরকার ছিল না। তো এই জন্য উনি বলছেন যে হাইকোর্ট কোর্ট শুড অ্যাভয়েড একাডেমিক কনস্টিটিউশনাল কোশ্চেন। তো এই যে উনি নাইমুদ্দিন আহমেদ যেটা করছেন এটা ছিল একটা একাডেমিক কোশ্চেন, এটা ওনার করা উচিত ছিল না। মানে ফোকাস শুড রিমেইন অন কেস স্পেসিফিক ডিটারমিনেশন। একটা সিদ্ধান্ত আলটিমেটলি এনফোর্স করার জন্য যে জিনিসগুলো দরকার, কোর্টের শুধু ওই জিনিসগুলো বিবেচনা করা উচিত। এছাড়া জাস্টিস লতিফুর রহমানও ছিলেন এই কেসে। তো উনি বলছেন যে এই যে ভয়েড ভার্সেস ইনফোর্সিবল যে ডিস্টিংশন, তো এটা মূলত অ্যাডভোকেট আমিরুল ইসলাম যিনি আছেন উনি এই আর্গুমেন্টটা দিয়েছিলেন, যে আলটিমেটলি এই যে ভয়েডের যে আর্গুমেন্টটা এটা হচ্ছে যে 7-2 তে আছে, আর ইনকনসিস্টেন্সি যে আর্গুমেন্টটা যে নট এনফোর্সিবল এটা আছে 8-2 তে। উনি বলছেন এই ডিস্টিংশনের কোনো মানেই নাই। তার মেন কারণ হচ্ছে আর্টিকেল 8-2 একদম ক্লিয়ারলি জুডিশিয়াল এনফোর্সিবিলিটি যেটা আছে বার করে দেয় এন্টায়ারলি, এটা নেগেটিভ পজিটিভ যেটাই হোক বার করে দেয়। আর এগুলা স্ট্যান্ডিং নাই, লিগ্যাল স্ট্যান্ডিং নাই, কারণ এগুলা নন জাস্টিসিয়েবল। তো ফান্ডামেন্টাল রাইট যেরকম জাস্টিসিয়েবল, এগুলা জাস্টিসিয়েবল না। আর 7-8 এর মধ্যে কোনো আসলে কোনো কনফ্লিক্ট নাই, এগুলো এটা আসলে হারমোনিয়াসলি ক্যান কোএক্সিস্ট। কারণ আমরা জাস্টিস মুস্তফা কামালের আর্গুমেন্টে বলতে পারি যে প্রিন্সিপাল গুলো আসলে ল না, কারণ লর ক্ষেত্রে একটা ক্লিয়ার ব্যাপার হচ্ছে লর এনফোর্সিবিলিটি থাকবে। তো এগুলো অনেকটা মোরাল প্রিসেপ্ট কিংবা একটা আমাদের গাইডেন্স হিসেবে কাজ করে, গাইড বুক হিসেবে, কিন্তু এগুলাকে এনফোর্স করা যাবে না। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আপিলেট ডিভিশন শেষ পর্যন্ত কি কি সিদ্ধান্ত নিল আমরা যদি দেখি, যে একটা হচ্ছে যে ওই যে রিপিল অর্ডিন্যান্স যেটা ছিল এটা একদম সাংবিধানিক ভাবে বৈধ। তো আইনসভার স্থানীয় সরকার ব্যবস্থাকে পরিবর্তন, পুনর্বিন্যাস বা বাতিল করার পূর্ণ ক্ষমতা আছে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যেটা আছে, প্রশাসনিক ইউনিট নিয়ে যেটা আছে 59 অনুযায়ী স্থানীয় সরকার ছিল না, উপজেলা পরিষদ। কারণ আইন দ্বারা এগুলোকে প্রশাসনিক ইউনিট হিসেবে মনোনীত করা হয় নাই, যেটা 152 একে বলা আছে। এছাড়া কালারেবল লেজিসলেশন নিয়ে একটা আর্গুমেন্ট আছে। কালারেবল লেজিসলেশন মানে হচ্ছে আপনি ডাইরেক্টলি একটা কাজ করার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি ইনডাইরেক্টলি করতে পারবেন না। তো ওই ক্ষেত্রে একটা আর্গুমেন্ট পিটিশনার এরকমও ছিল যে ওনারা তো হচ্ছে এই যে আলটিমেটলি উপজেলা পরিষদের কাছ থেকে দায়িত্ব নিয়ে সরকারের কাছে সেম দায়িত্বটাই অর্পণ করতেছেন। তো এটা তো একটা কালারেবল মানে এক্সারসাইজ অফ পাওয়ার হচ্ছে। তো শেষ পর্যন্ত কোর্ট বললো এটা কালারেবল এক্সারসাইজ ছিল না, কারণ এটাকে কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়েছিল। উপজেলা পরিষদের সিস্টেমটা ছিল আলটিমেটলি ওই যে এটার কোনো ই ছিল না। আর ওই যে কমপ্লিট অ্যাবলিশন অকার, ট্রান্সফার টু গভর্নমেন্ট ওয়াজ ড্রাফটম্যান এরর, ড্রাফটম্যান এটাকে এরর করেছে। আর একটা হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার, তো চ্যালেঞ্জ বিকাম একাডেমিক, কারণ এটাকে পরবর্তীতে অন্য আইনের মাধ্যমে এটাকে রূপান্তর করা হয়েছিল। তো আমরা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস যদি করার ট্রাই করি, যে এটা মূলত একাডেমিক আলটিমেটলি এক্সাম পারপাস ইম্পর্টেন্ট, যে দুইটার অ্যাপ্রোচ আমরা দেখবো ভিন্ন। হাইকোর্ট ডিভিশনে জাস্টিস নাইমুদ্দিন আহমেদের যে অ্যাপ্রোচ ছিল এটা অনেকটা প্রোগ্রেসিভ ছিল, যে উনি একটা প্রগতিশীল ব্যাখ্যা দিতে চাইছিলেন, যে একটা সীমিত ভাবে হলেও বলবৎযোগ্য করতে চেয়েছিলেন। তো উনি এই যেরকম নন ইমপ্লিমেন্টেশন ভার্সেস কন্ট্রাভেনশন, যে একটা হচ্ছে বাস্তবায়ন করতেছে না কিংবা ভঙ্গ করতেছে, এটা আমাদের একটা পার্থক্য করে এটাকে একটা লিমিটেড এনফোর্সিবিলিটি দিতে চাচ্ছিলেন। আর উনি যে আর্টিকেল 7-2 এর যে গেটওয়েটা, তো আর্টিকেল 8-2 কে উনি বাইপাস করতে চাচ্ছিলেন। তো এটা একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের একটা উদাহরণ, যে বিচারে সক্রিয়ভাবে একটা ভূমিকা উনি পালন করতে চাচ্ছিলেন। কিন্তু আপিলেট ডিভিশন একটা কাইন্ড অফ আমরা বলবো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়েছে, ওনারা একটা কালেকটিভ উইজডমের দিকে দিয়েছে। কারণ আলটিমেটলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো আসলে এনফোর্স করতে রাষ্ট্রের অনেকগুলো অর্থের প্রয়োজন হয়, অনেক কিছু দরকার আছে। তো কোর্টের পলিসি মেকিং ডিসিশন এগুলো এগুলো আসলে কোর্টের বাস্তবায়ন করা অনেকটাই উচিত না। তো এর জন্য ওনারা একদম কনস্টিটিউশনাল অরিজিনালিজম যেটা আছে, আমাদের টেক্সটটা যেহেতু অনেক ক্লিয়ার, আর্টের 2 এর টেক্সট অনেক ক্লিয়ার, এর জন্য ওনারা হচ্ছে সেপারেশন অফ পাওয়ারটা মেনটেন করতে চেয়েছেন। যে আমার দায়িত্ব আসলে পলিসি মেকিং করা না, পলিটিক্যাল রেমেডি যেখানে সম্ভব এটা পলিটিক্যাল স্পেয়ারে যাওয়া উচিত। তো শেষ পর্যন্ত ওনারা এই জিনিসগুলোকে রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়ে ওনারা এইদিকে আমরা দেখবো জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আর এইদিকে যে কনসেপ্টটা এটাকে আমরা বলতেছি জুডিশিয়াল রেস্ট্রেন্ট, যে ওনারা একটা আলটিমেটলি এই দিকে ওনারা পাওয়ারটা এক্সারসাইজ করতে চান নাই। তো ওনারা গণতান্ত্রিক জবাবদিহিতার দিকে এটাকে ছেড়ে দিয়েছেন। তো এরপরে আমরা যদি লাস্টের দিকে যাই, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, কনস্টিটিউশনাল প্রিন্সিপালস তাহলে আমরা কি কি পাইলাম এখানে মামলা? একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে এগুলোকে বিচারিকভাবে বলবৎযোগ্য করা যাবে না, এগুলা সংবিধান এবং অন্যান্য আইন ব্যাখ্যার ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু সরাসরি কোনো আইনকে বাতিল করা যাবে না, যে এগুলোর সাথে অসাংবিধানিক যদি আলটিমেটলি ইনকনসিস্টেন্ট হয়। আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে আলটিমেটলি আইন স্থানীয় সরকারের যে কাঠামো এটা পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা আইনসভার আছে। তো সংবিধানের সুরক্ষা পেতে হলে স্থানীয় সরকারকে আইন দ্বারা প্রশাসনিক ইউনিটের যে সংজ্ঞা আছে এটার মধ্যে আসতে হবে, তাছাড়া হবে না। তো আর্টিকেল 59 এর ক্যাটাগরিতে আসতে হলে। আর একটা হচ্ছে হারমোনিয়াস কনস্ট্রাকশন, যে
আপাত বিরোধী যে অ্যাপারেন্ট যে কনফ্লিক্টটা ছিল, রিয়েল কোনো কনফ্লিক্ট না, তো অ্যাপারেন্ট কনফ্লিক্টটাকে আমরা দেখবো একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা এই ক্ষেত্রে দেওয়া হয়েছে 7-2 এবং 8-2 এর মধ্যে। আর শেষ পর্যন্ত এখানে বিচারিক সংযম আপিলেট ডিভিশন দেখিয়েছে যে অপ্রয়োজনীয় এবং অনুমান নির্ভর যে সাংবিধানিক প্রশ্ন এগুলো আসলে ডিল না করে রিয়েল যে ডিসপিউট এগুলো আসলে ডিল করা উচিত। তো এই মামলার শিক্ষাগত কিছু গুরুত্ব আছে আমরা যদি দেখি। তো এই মামলাটা একদম ডেফিনিট প্রেসিডেন্ট অন এনফোর্সিবিলিটি। শেষ পর্যন্ত ফান্ডামেন্টাল প্রিন্সিপলস নিয়ে অনেক এত ডিসকাশন অন্য কোনো মামলাতে এত ডিটেলে হয় নাই। তো আমরা দেখবো যে এটা একটা আলটিমেটলি শুধুমাত্র অধ্যাদেশকে যে বৈধতা দিচ্ছে ব্যাপারটা এরকম না। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অবস্থানকে চিরতরে প্রতিষ্ঠিত করেছে। এটি প্রমাণ করেছে যে মানে আলটিমেটলি এই নীতিগুলো সরকারের জন্য একটা পথ নির্দেশক হলেও তাদের বাস্তবায়নের যে চূড়ান্ত দায়বদ্ধতা এটা রাজনৈতিক ব্যবস্থার উপরেই নির্ভর করবে। তো আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে আলটিমেটলি এপিএসবি গাইড ইন্টারপ্রিটেশন বাট ক্যান নট বি ডাইরেক্টলি এনফোর্স। এটা তো আমরা বুঝলাম, বাট এটা নিয়ে একাডেমিক কিছু ডিসকাশন আছে, যারা বিজেএস ভাইবা দিবেন তাদের জন্য আমি লাস্টে বলে দিতে পারি। তো এরকম একটা আর্গুমেন্ট এখানে আছে যে এই যে এপিএসপি নিয়ে যে ডিসকাশনটা ছিল, এটা এই মামলার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে দরকারি ছিল না। এগুলো সবগুলোই ছিল অবিটার ডিকটাম। তার মানে ফিউচার অন্যান্য কোনো কেসে যদি এমন মনে হয় যে কোর্ট রিকনসিডার করবে যে কোনো কেসে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বাস্তবায়ন করাটা ইস্যু, যেমন এই ক্ষেত্রে সরকার এমন কোন আইন পাশ করে নাই যেটা লোকাল গভর্নমেন্টকে ভায়োলেট করছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট না। সাপোজ কালকে আমি এমন একটা আইন পাশ করলাম যেটা একদম কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ভায়োলেট করে, তো তখন কি আসলে কোর্ট তার ওপিনিয়ন রিকনসিডার করতে পারবেন কিনা? তো এই ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব একরামুল হক স্যারের ওপিনিয়ন হচ্ছে এই ক্ষেত্রে কোর্টের একটা ডিসক্রিপশন আছে, কোর্ট চাইলে তখন রিকনসিডার করতে পারবে, কারণ যেহেতু এই এপিএসপি নিয়ে ডিসকাশনটা ছিল মূলত অবিটার ডিকটাম, রেশিও না। রেশিওটা মেইনলি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসকাশন ওটা আমরা রাখবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমরা এপিএসপি নিয়ে আরেকটি গুরুত্ব সম্পূর্ণ ডিটেলে ক্লাস করবো। তো এই ক্লাসটি আমার মনে হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ ওভারঅল ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে এই কেসটা আসলে মূলত ডিসকাস করে।